এবার মেন্ডেলের পরীক্ষা পদ্ধতি সম্পর্কে জানব। কিভাবে মেন্ডেল সেই মটর গাছগুলোকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন এবং কি ভাবে তিনি তার সিদ্ধান্তে এসে পৌঁছলেন। মেন্ডেলের ইতর পরাগযোগ পদ্ধতি ও ইমাস্কুলেশন। প্রথমে আসি ইমাস্কুলেশন ব্যাপারটা কি সেটা। ইমাস্কুলেশন হচ্ছে উভলিঙ্গ ফুলের পুংকেশরগুলিকে বাদ দেওয়ার একটি পদ্ধতি। স্বপরাগী মটর গাছে কৃত্রিম ইতর পরাগযোগের প্রয়োজনে ইমাস্কুলেশন করা হয়েছিল। তোমরা নিশ্চয়ই জানো মটর গাছ উভলিঙ্গ, অর্থাৎ তাতে পুংকেশর চক্র আর গর্ভকেশর চক্র দুটোই একসাথে থাকে। তাহলে বুঝতেই পারছো স্বপরাগযোগ এই ব্যাপারটা চান্সটা বা সুযোগটা প্রচণ্ডভাবে বেশি। কিন্তু যেহেতু মেন্ডেল কৃত্রিমভাবে সেই মটর গাছগুলিকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার ভাবনা চিন্তা করেছিলেন, তাই উনি কিছু কিছু ক্ষেত্রে ইমাস্কুলেশন করে দিয়েছিলেন। ইমাস্কুলেশনে কি হয়, এই যে আগেই বলেছি উভলিঙ্গ ফুলের পুংকেশরগুলিকে বাদ দেওয়া হয়। তাহলে যদি ওই মটর গাছগুলোর মটর উভলিঙ্গ যে ফুল সেখান থেকে কোনোভাবে যদি পুংকেশর চক্র বাদ দিয়ে দেওয়া হয় তাহলে কি হবে, সেগুলি স্ত্রী ফুল হয়ে গেল। তাহলে ইতর পরাগযোগ ঘটাতে মেন্ডেলের সুবিধে হবে। এবার পরীক্ষা পদ্ধতিতে কি হয়েছিল দেখি। কিছু ফুলকে ইমাস্কুলেশন করে স্ত্রী ফুলে তিনি পরিণত করেছিলেন, যেটা অলরেডি বলেছি। কিছু ফুল থেকে গর্ভকেশর কেটে নিয়ে তাদের পুরুষ ফুলে পরিণত করেন। মেন্ডেল কিন্তু দু ধরনের কাজই করেছিলেন। কিছু কিছু ফুলকে ইমাস্কুলেশন করে স্ত্রী ফুলে পরিণত করেছিলেন, আর কিছু কিছু ফুলের গর্ভকেশর কেটে নিয়ে পুংকেশর চক্র রেখে দিয়ে তাদেরকে পুরুষ ফুলেও রূপান্তরিত করেছিলেন। স্ত্রী ও পুরুষ ফুলকে আলাদা করে ব্যাগিং ও ট্যাগিং করেছিলেন। এই ব্যাপারটা বোঝায় স্ত্রী ফুল আর পুরুষ ফুল যখন আলাদা হয়েই গেছে তখন তাদেরকে একটি পলিথিনের ব্যাগ দিয়ে ভালো করে বেঁধে রাখা হয়, সেই জিনিসটাকে ব্যাগিং বলে। কেন ব্যাগিং উনি করেছিলেন? যাতে বায়ুতে ভেসে বেড়ানো অন্যান্য কোনো ফুলের পরাগরেণু স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে এসে না পড়ে, বা কোনোভাবে পুরুষ ফুল থেকে পরাগরেণু অন্য ফুলে চলে না যায়। এই কারণে তিনি এই ব্যাগিং ব্যাপারটা করেন। এরপরে তিনি ট্যাগিংও করেন। ট্যাগিং এর ক্ষেত্রে কি, কোন ফুলটা পুরুষ ফুল আর কোন ফুলটা স্ত্রী ফুল সেটা লিখে রাখা, এবং এটা ছাড়াও কোন কোন দিনে এই পরীক্ষা করা হচ্ছে, কোন কোন ফুল, কত নম্বর গাছ ইত্যাদি প্রভৃতি লিখে রাখার জন্য তিনি এই ট্যাগিং সিস্টেমটা করেছিলেন। ব্রাশের সাহায্যে পরাগধানী, পুরুষ ফুলের পরাগধানী, সেখান থেকে পরাগ তুলে নিয়ে তিনি স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে স্থাপন করেন। এরপর ফুল থেকে নতুন মটর উৎপন্ন হয়। পরে সেই মটরের পরিণত বীজগুলি নতুন জায়গায় মাটিতে তিনি বপন করেন। এর ফলে নতুন অপত্য উদ্ভিদ সৃষ্টি হয়। সেই উদ্ভিদেও তিনি একই ঘটনার পুনরাবৃত্তি করেন। এভাবে বেশ কয়েক জনু ধরে তিনি পরীক্ষা নিরীক্ষা চালাতে থাকেন। ঠিকই কথা, পরাগযোগ হয়ে যাবার পরে আমরা জানি যে নিষেক হয়, আর নিষেক হবার পর জনিত্রী জনু থেকে অপত্য জনু সৃষ্টি হয়। এবার এই অপত্য জনুতে যে উদ্ভিদ সৃষ্টি হলো সেই উদ্ভিদগুলোর মধ্যেও তিনি একইভাবে এই পরীক্ষাটা চালু রেখেছিলেন। তার ফলে কি হয়েছে, বেশ কয়েক জনু ধরে তিনি এই একই পরীক্ষা ক্রমাগত চালিয়ে যেতে পেরেছিলেন। এবার এই ছবির সাহায্যে উনি কি করেছিলেন আরেকটু ভালোভাবে দেখি। এখানে বলে রাখি, উনি যে কাজটা করেছিলেন এই পরাগযোগের পরীক্ষা করতে গিয়ে, কৃত্রিম পরাগযোগ বা কৃত্রিমভাবে ইতর পরাগযোগ করে যে পরীক্ষা করেছিলেন সেই জিনিসটাকে আমরা আরেকটা নাম দিয়েছি। সেই নামটা কি দেখো, এখানে লেখা আছে মেন্ডেলীয় পরাগযোগ। এবার কি হচ্ছে দেখো, এ ছবিটার দিকে তাকাও। বেগুনি রঙের ফুল থেকে পুংকেশর অপসারিত করা হচ্ছে। এই যে পুংকেশর অপসারিত করার পদ্ধতিকে ইমাস্কুলেশন বলে, আগেই বলেছি। দেখো একটা কাঁচি দিয়ে এই বেগুনি রঙের ফুলটা থেকে পুংকেশর সরিয়ে দেওয়া হচ্ছে। এবার আসি বি ছবিতে। সাদা ফুলের পরাগরেণু বেগুনি ফুলের গর্ভমুণ্ডে স্থাপন করা হচ্ছে। এইটা একটা মটর গাছের ফুল, এইটা আরেকটা মটর গাছের ফুল। সাদা ফুলের এই যে পরাগরেণু ব্রাশের সাহায্যে তুলে নিয়ে বেগুনি ফুলের গর্ভমুণ্ডে স্থাপন করা হচ্ছে। এই যে
এবার সি ছবিতে আসি। আচ্ছা, বি ছবিতে এই যে ঘটনাটা ঘটলো এটাকে আমরা বলবো ডাস্টিং। এবার সি ছবিতে পরাগযোগের জন্য গর্ভাশয় ফলে পরিণত হয়েছে। এই যে সি ছবিতে দেখো পরাগযোগ হওয়ার পর নিষেক ঘটেছে, নিষেক ঘটার পরে কি হয়েছে, এই যে মটর ফল উৎপন্ন হয়েছে। এবার এই যে মটর গাছে মটর হলো, এই মটরের বীজগুলো সংগ্রহ করা হয়েছে এবং এই মটর গাছটাকে আমরা বীজ অণু হিসেবে নাম দিয়েছি। এবার ডি ছবিতে আসো। ফল থেকে বীজ মাটিতে বপন করা হয়েছে এবং উৎপন্ন অপত্য উদ্ভিদে সব বেগুনি রঙের ফুল হয়েছে। এই যে বীজ অণু থেকে যে সমস্ত বীজ পাওয়া গেল সেই বীজগুলিকে মাটিতে বপন করা হলো, হওয়ার পর পূর্ণাঙ্গ যে সমস্ত গাছগুলো বেরোলো তাতে সবকটাতেই আমরা বেগুনি ফুল দেখতে পেলাম। এবার এই যে নতুন অপত্য উদ্ভিদগুলো হলো এদেরকে আমরা বলছি পরীক্ষালব্ধ মটর গাছ এবং এরা হচ্ছে বীজ অণু থেকে প্রাপ্ত অপত্য জনু অর্থাৎ F1 জনু। এবার বলি মেন্ডেল এত গাছের মধ্যে কেন মটর গাছটাই নির্বাচনের করার কথা ভাবলেন? কারণ মটর গাছ দ্রুত বংশবিস্তারে অল্প সময়ের মধ্যে কয়েক পুরুষ পরীক্ষা নিরীক্ষার সুযোগ করে দেয়। অল্প জায়গায় এই মটর গাছ সহজে ফলানো সম্ভব। মটর গাছে বিপরীতধর্মী বৈশিষ্ট্যের সমন্বয় ঘটে, তাই জন্য পরীক্ষা নিরীক্ষা করারও সুযোগ বেশি পাওয়া যায়। মটর গাছের ফুল উভলিঙ্গ হওয়ায় পরবর্তীকালে স্বপরাগযোগে কিন্তু কোনো অসুবিধা থাকে না। আর ইচ্ছে মতো যখন তখন ইমাস্কুলেশন বা অন্যান্য পদ্ধতির সাহায্যে ইতর পরাগযোগও সম্ভবপর হয়। বংশ পরম্পরায় নির্দিষ্ট চরিত্রগত বৈশিষ্ট্য সম্পন্ন খাঁটি অপত্য উদ্ভিদ উৎপাদনে মটর গাছ সক্ষম। স্বপরাগী হলে বাইরে থেকে অবাঞ্ছিত বৈশিষ্ট্যের মিশ্রণের কোনো সম্ভাবনা মটর গাছের থাকে না। এবার বলি মেন্ডেল যে মটর গাছগুলো নির্বাচন করেছিলেন তাদের মধ্যে কি কি বিপরীতধর্মী বৈশিষ্ট্য ছিল। মেন্ডেল যে সমস্ত মটর গাছ নির্বাচন করেছিলেন তাদের মধ্যে 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য ছিল। সেগুলো কি কি মনে রাখবে, যেহেতু 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য বলছি অর্থাৎ এই জোড়া কথাটা বলার কারণ হচ্ছে একটি প্রকট বৈশিষ্ট্য এবং একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। সেগুলো কি পরপর দেখে নিই। প্রথম রয়েছে বীজের আকার। প্রকট হিসেবে বীজের আকার আমরা পেয়েছি গোলাকার আর প্রচ্ছন্ন হিসেবে পেয়েছি কুঞ্চিত। এই যে বীজের আকার, প্রকট বৈশিষ্ট্য গোলাকার, প্রচ্ছন্ন হচ্ছে কুঞ্চিত। এরপর বীজের বর্ণ, প্রকট বৈশিষ্ট্য হলুদ, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সবুজ। প্রকট বৈশিষ্ট্য হলুদ, প্রচ্ছন্ন সবুজ। পরিপক্ক ফলের আকৃতি, প্রকট বৈশিষ্ট্য হিসেবে হয়েছে পরিপুষ্ট। ফলের আকৃতি প্রকট বৈশিষ্ট্য হিসেবে রয়েছে পরিপুষ্ট। আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে রয়েছে খাঁজযুক্ত। এই যে খাঁজযুক্ত, এটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ফলের বর্ণ, প্রকট বৈশিষ্ট্য হিসেবে ফলের বর্ণ হচ্ছে সবুজ আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে ফলের বর্ণ হচ্ছে হলুদ। ফুলের বর্ণ, প্রকট বৈশিষ্ট্য হিসেবে ফুলের বর্ণ হচ্ছে বেগুনি। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে ফুলের বর্ণ হচ্ছে সাদা। কাণ্ডে ফুলের অবস্থান, প্রকট বৈশিষ্ট্যে কাক্ষিক। এই যে দেখতে পাচ্ছ কাক্ষিক ফুলের অবস্থান। আর প্রচ্ছন্ন হিসেবে শীর্ষস্থ। এই যে দেখতে পাচ্ছ শীর্ষে ফুলগুলো অবস্থান করছে। এরপর কাণ্ডের দৈর্ঘ্য। কাণ্ডের দৈর্ঘ্য হিসেবে প্রকট বৈশিষ্ট্য রয়েছে দীর্ঘ, এই যে দীর্ঘ কাণ্ড। আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে রয়েছে খর্ব, খর্ব কাণ্ড। এবার বলি মেন্ডেল এই পরীক্ষা করে সাফল্য পেয়েছিলেন। এই যে সাফল্য পাওয়ার পিছনে কতগুলি কারণ ছিল। এই সাফল্যের কারণগুলি কি কি?
কেবলমাত্র এক জোড়া বা দু জোড়া বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে সংকরায়ন পরীক্ষা করার জন্য পরীক্ষা সহজে হয়েছিল। মেন্ডেল আসলে অনেক অনেক বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা জটিল করে তোলেননি। উনি এক জোড়া অথবা দু জোড়া এরকমই বৈশিষ্ট্য নিয়েছেন যেগুলি সহজে চেনা যায়, তাই জন্য পরীক্ষার ফলও সহজে বার করতে সুবিধা হয়েছিল। প্রতিটি পরীক্ষালব্ধ ফলাফল অন্তত 3টি বংশানুক্রম পর্যন্ত আলোচনা করেছিলেন তিনি। ফলে সব ক্ষেত্রেই অনুপাতের ভিত্তিতে সূত্র নির্ধারণ সম্ভব হয়েছিল। মেন্ডেল কিন্তু একবার বা দুবার পরীক্ষা করে থেমে যাননি। প্রত্যেকটা পরীক্ষালব্ধ ফলাফল তিনি 3 থেকে 4 জেনারেশন পর্যন্ত বারবার পরীক্ষা করে দেখেছিলেন। তাই জন্য অনুপাতের ভিত্তিতে তিনি সূত্রের ব্যবহার করেছিলেন বা সূত্র প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। প্রাথমিক পরীক্ষায় নির্বাচিত সব উদ্ভিদ বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন ছিল। অধিক সংখ্যক অপত্যের বিশ্লেষণ ও সংকরায়ন পদ্ধতিতে সৃষ্ট বৈশিষ্ট্যের ভিত্তিতে মতবাদ প্রতিষ্ঠার সুযোগ বৃদ্ধি পেয়েছিল। মেন্ডেল যেহেতু 3 থেকে 4 জেনারেশন ধরে এই পরীক্ষালব্ধ ফলাফলগুলি নিয়ে বারবার পরীক্ষা করেছিলেন, তাই জন্য তিনি অধিক সংখ্যক অপত্য বিশ্লেষণ করতে পেরেছিলেন। তার ফলে যেটা হয়েছিল, সংকরায়ন পদ্ধতিতে সৃষ্ট অনেক রকম বৈশিষ্ট্য তিনি দেখতে পেয়েছিলেন। আর এই বেশি বৈশিষ্ট্য দেখতে পাওয়ার জন্য যেটা হয়েছিল, তিনি তার মতবাদ প্রতিষ্ঠা করার জন্য যথেষ্ট সুযোগ সুবিধা পেয়েছিলেন। এবার আমরা পড়ব মেন্ডেলের পরীক্ষা। মেন্ডেলের পরীক্ষা থেকে উনি যে সমস্ত সূত্রগুলো বের করেছিলেন সেগুলো কিভাবে বের করেছিলেন এবং সেগুলো কি কি সূত্র সেটা এবার ভালো করে জানব। প্রথমে আমরা পড়ব মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষা। এক সংকর জনন যখন বলছি তখনই বুঝতে পারছো যে সেখানে এক জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যকে নিয়ে কাজ করা হচ্ছে এবং একই প্রজাতির দুটি জীবের মধ্যে সংকরায়নটা কিন্তু ঘটানো হবে। এই এক সংকর জনন করার সময় মেন্ডেল উদ্ভিদ হিসাবে একটি জীবকে নিয়েছিলেন, প্রাণী হিসেবে আরেকটি জীবকে নিয়েছিলেন। যেমন উদ্ভিদ হিসেবে মেন্ডেল নিয়েছিলেন মটর গাছকে। এখানে তিনি 34টি বিভিন্ন প্রজাতির মটর গাছকে নিয়েছিলেন। প্রত্যেকটি ছিল বিশুদ্ধ বা খাঁটি প্রকৃতির, প্রত্যেকে বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন ছিল। এখানে মটর গাছের ছবি দেয়া আছে। এবার বলি, প্রাণী হিসেবে মেন্ডেল নিয়েছিলেন গিনিপিগকে। তিনি 2টি গিনিপিগ নিয়ে এই পরীক্ষা করেছিলেন। একটি ছিল বিশুদ্ধ কালো আর একটি ছিল বিশুদ্ধ সাদা। এবার আমরা প্রথমে দেখব উদ্ভিদের এক সংকর জনন পরীক্ষা কিভাবে মেন্ডেল করেছিলেন। মেন্ডেল একটি বিশুদ্ধ লম্বা মটর গাছ নিয়েছিলেন যার অ্যালিলিক কনফিগারেশন ছিল টি। এই যে লম্বা মটর গাছ, তার সাথে নিয়েছিলেন একটি বিশুদ্ধ বেটে মটর গাছ যার অ্যালিলিক কনফিগারেশন ছিল টি। এই যে মেন্ডেল এই দুটো গাছের মধ্যে ইতর পরাগযোগ ঘটিয়ে সংকরায়ন করেছিলেন। এই যে দুটো লম্বা মটর গাছ আর বেটে মটর গাছ, এদেরকে আমরা প্যারেন্টাল জেনারেশন বা জনিত্রী জনু বলছি। এবার দেখে নিই, এই যে ক্যাপিটাল টি বিশুদ্ধ লম্বা মটর গাছ, এখান থেকে আমরা গ্যামেট হিসেবে কি পাবো? একটা ক্যাপিটাল টি। আর বিশুদ্ধ বেটে মটর গাছ থেকে গ্যামেট হিসেবে কি পাবো? একটা স্মল টি। তাহলে যখন এই গ্যামেট দুটোর মিশ্রণ হয়ে সন্তান জন্মগ্রহণ করবে, অর্থাৎ F1 জেনারেশনে প্রথম অপত্য জনু আমরা পাবো, তখন আমরা কি পাবো? ক্যাপিটাল টি স্মল টি, অর্থাৎ একটি সংকর লম্বা উদ্ভিদ, অর্থাৎ এইটা। এখানে বলে রাখি, ক্যাপিটাল টি প্রকট বৈশিষ্ট্য, স্মল টি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। প্রকট আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য পাশাপাশি থাকলে আমরা যে জীব পাই সেটা কিন্তু সংকর লম্বা জীব হয়। এরপর দুটো সংকর লম্বা মটর গাছের মধ্যে স্বপরাগযোগ পদ্ধতিতে সংকরায়ন করা হয়েছে। দুটো সংকর লম্বা মটর গাছের অ্যালিলিক কনফিগারেশন কি? ক্যাপিটাল টি স্মল টি অ্যান্ড ক্যাপিটাল টি স্মল টি। এখান থেকে আমরা যে অ্যালিলগুলো পেয়েছি সেগুলো কি কি? এই যে একটা ক্যাপিটাল টি স্মল টি, আবার একটা ক্যাপিটাল টি স্মল টি। এবার এদের মধ্যে থেকে যে সন্তান আমরা পেলাম F2 অর্থাৎ দ্বিতীয় অপত্য জনুতে,
সেগুলো কি কি? একটা হচ্ছে ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, এই যে যাকে আমরা বলছি বিশুদ্ধ লম্বা। এরপর হচ্ছে ক্যাপিটাল টি, স্মল টি, আবার একটা ক্যাপিটাল টি স্মল টি, যাদের আমরা বলছি সংকর লম্বা। এই যে তারপর হচ্ছে স্মল টি আর স্মল টি, যাকে আমরা বলছি বিশুদ্ধ বেটে, অর্থাৎ এই যে। তাহলে এখান থেকে কি দেখতে পেলাম? বিশুদ্ধ লম্বা ভ্যারাইটি আমরা পেলাম 25%, বিশুদ্ধ বেটে ভ্যারাইটি আমরা পেলাম 25%, কিন্তু সংকর লম্বা ভ্যারাইটি আমরা পেলাম 50%। পুরো যে পরীক্ষাটা এতক্ষণ ধরে হলো সেটা এবার আমরা চেকার বোর্ডের সাহায্যে দেখাবো। এখানে দেখো এই যে পুরো জিনিসটা রয়েছে, এটাকে আমরা চেকার বোর্ড বলছি। এই চেকার বোর্ডের এই দিকে দেখো F1 স্ত্রী গ্যামেট হিসেবে ক্যাপিটাল টি স্মল টি বসানো আছে, আর উপরে দেখো F1 পুং গ্যামেট হিসেবে ক্যাপিটাল টি স্মল টি বসানো আছে। এবার মিলিয়ে দেখি। ক্যাপিটাল টি বিশুদ্ধ লম্বা, এরপর ক্যাপিটাল টি স্মল টি সংকর লম্বা, স্মল টি ক্যাপিটাল টি সংকর লম্বা, স্মল টি বিশুদ্ধ বেটে। বুঝতে পেরেছো? পুরো জিনিসটা যদি আমরা ফিনোটাইপ আর জিনোটাইপ হিসেবে দেখি তাহলে কি দেখতে পাবো? ফিনোটাইপ কিসের ভিত্তিতে হয়? বাহ্যিক বৈশিষ্ট্যের ভিত্তিতে। অর্থাৎ লম্বা গাছ আমরা কটা পেয়েছি এখানে? দেখো এই এই এই, তাহলে 3টে লম্বা গাছ পেয়েছি, দেখতে পাচ্ছ? এবার বেটে গাছ আমরা বাহ্যিক বৈশিষ্ট্য অনুযায়ী কটা পেয়েছি? এই যে একটা, এই যে। তাহলে ফিনোটাইপ অনুপাত আমরা কি বলবো? 3:1। এরপর যদি আমরা জিনোটাইপ অনুপাতের দিকে যাই তাহলে কি দেখব? বিশুদ্ধ লম্বা আমরা পেয়েছি একটা, এই যে। সংকর লম্বা আমরা পেয়েছি দুটো, এই যে। বিশুদ্ধ বেটে আমরা পেয়েছি একটা, এই যে। তাহলে জিনোটাইপ অনুপাত কি দাঁড়ালো? 1:2:1। মেন্ডেল এই এক সংকর জনন পরীক্ষা শুধুমাত্র যে মটর গাছেই করেছিলেন এমন কিন্তু নয়, তিনি এই একই পরীক্ষা গিনিপিগের ক্ষেত্রেও করে দেখেছিলেন। সেটা কিভাবে হলো দেখো। একটি পুরুষ বিশুদ্ধ কালো গিনিপিগ নিয়েছিলেন তিনি, এবং একটি স্ত্রী বিশুদ্ধ সাদা গিনিপিগ নিয়েছিলেন। এদের মধ্যে তিনি যখন সংকরায়ন ঘটালেন তখন একটি সংকর কালো গিনিপিগ উৎপন্ন হলো, এই যে। দেখো চেকার বোর্ডের সাহায্যে কি করে এটা দেখানো যায়। দেখো ক্যাপিটাল বি বিশুদ্ধ কালো, স্মল বি বিশুদ্ধ সাদা, এরা হচ্ছে পি অর্থাৎ জনিত্রী জনু। এদের মধ্যে সংকরায়ন ঘটানোর ফলে তৈরি হলো ক্যাপিটাল বি স্মল বি সংকর কালো। এইটা যেটা হলো এ কিন্তু F1 অর্থাৎ প্রথম অপত্য জনু। এবার এই যে সংকর কালো গিনিপিগ রয়েছে, এই সংকর কালো গিনিপিগের মধ্যে একটি পুরুষ গিনিপিগ এবং একটি স্ত্রী গিনিপিগ তিনি আবার জোগাড় করলেন, করে তাদের মধ্যে তিনি আবার একটা সংকরায়ন ঘটালেন। তার ফলে যে সমস্ত ছোট গিনিপিগরা উৎপন্ন হলো তাদেরকে আমরা F2 জনু বলি। F2 জনুতে আমরা কি দেখলাম? বিশুদ্ধ কালো গিনিপিগ যেমন হয়েছে ক্যাপিটাল বি, তেমনি সংকর কালো গিনিপিগও হয়েছে ক্যাপিটাল বি স্মল বি, তেমনি বিশুদ্ধ সাদা গিনিপিগও হয়েছে স্মল বি।
এবার আবার সেটা চেকার বোর্ডের মাধ্যমে দেখি। দেখো, পুরুষ সংকর কালো গিনিপিগ যেটা, অর্থাৎ ক্যাপিটাল বি স্মল বি, সেখান থেকে অ্যালিল কি পেলাম? ক্যাপিটাল বি স্মল বি। আর তেমনিভাবে স্ত্রী সংকর কালো গিনিপিগ থেকে আমরা কি পেলাম? অ্যালিল ক্যাপিটাল বি স্মল বি। এবার ওই একই আগের মতো চেকার বোর্ডের ছকে আমরা পুরো জিনিসটাকে সাজাবো। কি দেখতে পাবো? এই দিকে রয়েছে স্ত্রী গ্যামেট ক্যাপিটাল বি স্মল বি, এই দিকে রয়েছে পুরুষ গ্যামেট, এই যে ক্যাপিটাল বি স্মল বি। এবার কি করে মিলিয়ে মিলিয়ে করে দেখি একবার। ক্যাপিটাল বি বিশুদ্ধ কালো, ক্যাপিটাল বি স্মল বি সংকর কালো, স্মল বি ক্যাপিটাল বি সংকর কালো, স্মল বি বিশুদ্ধ সাদা। বুঝতে পেরেছো? এই হলো F2 জনুর চেকার বোর্ড। এবার আবার ওই চেকার বোর্ডটাকে যদি আমরা এই ফিনোটাইপ আর জিনোটাইপ অনুপাত দিয়ে দেখি, তাহলে কি দেখতে পাবো? আগেও বলেছি ফিনোটাইপ মানে কিন্তু বাহ্যিক বৈশিষ্ট্য অনুযায়ী। তাহলে বাহ্যিক বৈশিষ্ট্য অনুযায়ী কালো আমরা কাদের পেয়েছি? এই যে, অর্থাৎ তিনটে। কি করে হচ্ছে? এই যে ক্যাপিটাল বি আর ক্যাপিটাল বি স্মল বি, 1 2 3। আর সাদা আমরা কটা পেয়েছি? স্মল বি অর্থাৎ একটা। তাহলে ফিনোটাইপ অনুপাত দাঁড়াচ্ছে 3:1। এরপর যদি আমরা জিনোটাইপ অনুপাত দেখি, অর্থাৎ জেনেটিক বৈশিষ্ট্যের ভিত্তিতে, তাহলে কি দেখব? ক্যাপিটাল বি একটা, এই যে ক্যাপিটাল বি স্মল বি দুটো, এই যে স্মল বি একটা, এই যে। তাহলে জিনোটাইপ অনুপাত কি দাঁড়ালো? 1:2:1। মটর গাছ আর গিনিপিগের ওপর এক সংকর জনন পরীক্ষা করার পর মেন্ডেল কয়েকটা জিনিস দেখতে পেয়েছিলেন। কি কি? দেখো, জীবদেহে প্রতিটি বংশগত বৈশিষ্ট্যের জন্য পৃথক পৃথক জিন দায়ী, যেগুলোকে মেন্ডেল ফ্যাক্টর হিসেবে ব্যবহার করেছিলেন। যেমন আমরা দেখতে পেয়েছি মটর গাছের ক্ষেত্রে ফ্যাক্টর হিসেবে কাজ করেছিল লম্বা এবং বেটে। লম্বার ক্ষেত্রে ক্যাপিটাল টি, বেটের ক্ষেত্রে স্মল টি। আবার গিনিপিগের ক্ষেত্রে ফ্যাক্টর হিসেবে কাজ করেছিল কালো এবং সাদা। কালোর ক্ষেত্রে ক্যাপিটাল বি আর সাদার ক্ষেত্রে স্মল বি। এবার এই ফ্যাক্টরগুলি সংকর জীবে পৃথক অস্তিত্ব নিয়ে পাশাপাশি অবস্থান করে। মনে করে দেখো, যখন প্রথম F1 অপত্য জনু তৈরি হয়েছিল, তখন যে সংকর জীব তৈরি হয়েছিল তার মধ্যে কিন্তু এই দুটো বৈশিষ্ট্যই ছিল। প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য দুটোই কিন্তু পাশাপাশি অবস্থান করেছিল। এক সংকর জনন পরীক্ষার দ্বারা মেন্ডেলের এই সিদ্ধান্তটি পৃথকীভবন সূত্র নামে পরিচিত। এবার আমরা জানবো মেন্ডেল যে এই বংশগতির প্রথম সূত্র হিসেবে পৃথকীভবন সূত্র আবিষ্কার করেন, যাকে আমরা বলি ল অফ সেগ্রিগেশন, সেই সূত্রটি কি? সূত্রটি হলো, কোনো জীবের একজোড়া বিপরীত বৈশিষ্ট্য জনিত্রী জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও বৈশিষ্ট্য বা অ্যালিলগুলি কখনো মিশ্রিত হয় না, বরং গ্যামেট গঠনকালে বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি পরস্পর পৃথক হয়ে যায়। গ্যামেট গঠনের সময় যে পরস্পর বৈশিষ্ট্যগুলি পৃথক হয়ে যায়, সেই জিনিসটা কিন্তু আগেই আমরা খেয়াল করে দেখেছি। আর এই পৃথক হয়ে যাওয়ার জন্যেই এই সূত্রের নাম দেওয়া হয়েছে পৃথকীভবন সূত্র। এবার আরেকটা নতুন জিনিস বলি, সেটা হচ্ছে প্রকটতার সূত্র বা ল অফ ডমিনেন্স। মেন্ডেল এই প্রকটতার সূত্রকে কোনো সূত্র বলেই গণ্য করেননি, কিন্তু পরবর্তীকালে বিজ্ঞানীরা মেন্ডেলের এই পরীক্ষাকে যখন আবার নিজেরা দেখেছেন, তখন ওনারা বলেছিলেন দুটি বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়নের ফলে প্রথম অপত্য জনুতে প্রকট বৈশিষ্ট্য দেখা যায়।
যে পরীক্ষা দুটো এতক্ষণ ধরে করেছি তাতে খেয়াল করে দেখবে F1 অপত্যজনুতে যে সংকর জীবটা সৃষ্টি হয়েছে তার যদি আমরা ফিনোটাইপ পরীক্ষা করে দেখি তাহলে কিন্তু আমরা প্রকট বৈশিষ্ট্যটাকেই বেশিভাবে হাইলাইটেড হতে দেখব। তাই জন্য পরবর্তীকালে বিজ্ঞানীরা এই সূত্রটার একটা আলাদা নামকরণ করেন, তার নাম হয় প্রকটতা সূত্র বা ল অফ ডমিনেন্স। এতক্ষণ আমরা মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষাগুলো দেখলাম, সেখান থেকে মেন্ডেল কি কি সূত্র বার করেছেন সেগুলো জানলাম। এবার আমরা আসব মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায়। দ্বিসংকর কথাটা থেকেই কিছুটা আন্দাজ করতে পারছো, এবার দেখে নি। দেখো, দুজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতিভুক্ত দুটি জীবের মধ্যে সংকরায়নকে দ্বিসংকর জনন বলা হয়। দ্বি যেহেতু তাই জন্য এটা দুজোড়া বিপরীত বৈশিষ্ট্য। এই পরীক্ষাতেও কিন্তু মেন্ডেল একটা নিয়েছিলেন উদ্ভিদ, একটা নিয়েছিলেন প্রাণী। উদ্ভিদের ক্ষেত্রে আবার ওই একই, মেন্ডেল নিয়েছিলেন মটর গাছ। সেই যে দুজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন যে মটর গাছ, তাদের মধ্যে কি কি ছিল? একটি হলো বিশুদ্ধ হলুদ রঙের গোলাকার বীজযুক্ত মটর গাছ, এই যে হলুদ গোলাকার বীজযুক্ত মটর গাছ। আর অন্যটি ছিল বিশুদ্ধ সবুজ রঙের কুঞ্চিত বীজযুক্ত মটর গাছ, এই যে সবুজ রঙের কুঞ্চিত বীজযুক্ত মটর গাছ। আর গিনিপিগের ক্ষেত্রে, প্রাণী হিসেবে যেহেতু উনি গিনিপিগ নিয়েছিলেন, গিনিপিগের ক্ষেত্রে যে গিনিপিগগুলোকে উনি নিয়েছিলেন তার মধ্যে একটি ছিল বিশুদ্ধ কালো রঙের কর্কশ রোমযুক্ত গিনিপিগ, আরেকটি হচ্ছে বিশুদ্ধ সাদা রঙের মসৃণ রোমযুক্ত গিনিপিগ। এবার আমরা পড়ব মেন্ডেল উদ্ভিদের দ্বিসংকর জনন পরীক্ষা কিভাবে করেছিলেন। মেন্ডেল প্রথমে বিশুদ্ধ হলুদ ও গোলাকার বীজযুক্ত একটি মটর গাছ নিয়েছিলেন, যার অ্যালিলিক কনফিগারেশন ছিল ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। এর সাথে উনি সংকরায়ন ঘটিয়েছিলেন বিশুদ্ধ সবুজ ও কুঞ্চিত বীজযুক্ত একটি মটর গাছের, যার অ্যালিলিক কনফিগারেশন ছিল স্মল ওয়াই স্মল ওয়াই স্মল আর স্মল আর। এই দুজনকে আমরা প্যারেন্টাল জেনারেশন বা জনিত্রী জনু বলে থাকি। এখানে মনে রাখতে হবে প্রকট বৈশিষ্ট্য হিসেবে আমরা নিয়েছি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর অর্থাৎ হলুদ গোলাকার, এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে নেওয়া হয়েছে স্মল ওয়াই স্মল আর সবুজ কুঞ্চিত। এবার এই যে দুটো গাছ নেওয়া হলো, এদের থেকে কি কি গ্যামেট পাওয়া গেল? ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল আর। গ্যামেট দুটোর সংমিশ্রণে F1 প্রথম অপত্য জনুতে যে সন্তান সৃষ্টি হলো সেটি হলো সংকর হলুদ গোলাকার বীজযুক্ত একটি মটর গাছ, যার অ্যালিলিক কনফিগারেশন দাঁড়ালো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। এবার মেন্ডেল কি করেছিলেন? এই যে সংকর হলুদ গোলাকার বীজযুক্ত গাছ, এরকমই আরেকটি গাছের সঙ্গে সংকরায়ন ঘটিয়েছিলেন। সেই ক্ষেত্রে যখন তিনি সংকরায়ন ঘটালেন দুটো সংকর হলুদ গোলাকার বীজযুক্ত গাছের, সেখান থেকে যে গ্যামেটগুলো পাওয়া গেল সেগুলো কি কি? প্রথম হচ্ছে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর। তারপর পাওয়া গেল ক্যাপিটাল ওয়াই স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর। তারপর পাওয়া গেল স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, এবং সবশেষে স্মল ওয়াই স্মল আর, স্মল ওয়াই স্মল আর। এতক্ষণ ধরে আমরা যে গ্যামেটগুলো পেলাম সেগুলো পুরুষ গ্যামেট আর স্ত্রী গ্যামেট অনুযায়ী আমরা চেকার বোর্ডে সাজিয়ে ফেলেছি। এবার এই দুটো গ্যামেটের সংমিশ্রণে কি কি F2 দ্বিতীয় অপত্য জনুতে আমরা উদ্ভিদ পেয়েছি সেইগুলো ওই চেকার বোর্ডের সাহায্যে একবার দেখে নিই। দেখো, পুং গ্যামেটগুলো এদিকে সাজানো আছে আর স্ত্রী গ্যামেটগুলো এই দিকে সাজানো আছে।
এবার বলছি, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, এখানেও দেখো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, সুতরাং তৈরি হয়েছে একটি হলুদ গোলাকার উদ্ভিদ, দুটো ক্যাপিটাল ওয়াই দুটো ক্যাপিটাল আর। এরপর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর তার সাথে ক্যাপিটাল ওয়াই স্মল আর, সেটাতে কি তৈরি হয়েছে, দুটো ক্যাপিটাল ওয়াই একটা ক্যাপিটাল আর একটা স্মল আর, এটাও হলুদ গোলাকার। এরপর আবার ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর তার সাথে দেখো এখানে স্মল ওয়াই ক্যাপিটাল আর, এটা যোগ হয়েছে, তাতে কি তৈরি হয়েছে, হলুদ গোলাকার। আর অ্যালিলিক কনফিগারেশন হয়েছে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই আর দুটো ক্যাপিটাল আর। এরপর এই যে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর এর সাথে যখন স্মল ওয়াই স্মল আর এসে যোগ হয়েছে তখনও হলুদ গোলাকারই পাওয়া গেছে, কিন্তু অ্যালিলিক কনফিগারেশন কি দাঁড়িয়েছে, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। প্রথম চারটে ভ্যারাইটি যেভাবে হলো সেভাবে পুরো চেকারবোর্ডটা যদি তোমরা ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এইভাবেই বাকি ভ্যারাইটিগুলো হচ্ছে। কিছু কিছু ভ্যারাইটি আমি আলাদা করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরো এখানে এই পুংগ্যামেটটার দিকে তাকাও, ক্যাপিটাল ওয়াই স্মল আর, এটার সাথে যদি এই স্ত্রী গ্যামেটটা মেশে ক্যাপিটাল ওয়াই স্মল আর, তাহলে যে ভ্যারাইটিটা তৈরি হবে সেটা হচ্ছে এই যে ক্যাপিটাল ওয়াই স্মল আর, যেটাকে আমরা বলবো হলুদ কুঞ্চিত। তেমনি ভাবে আরেকবার এই ক্যাপিটাল ওয়াই স্মল আর এই পুংগ্যামেটের সাথে যদি স্মল ওয়াই স্মল আর এই স্ত্রী গ্যামেটের মিলন হয় তাহলে দেখো কিরম ভ্যারাইটি আসছে, ক্যাপিটাল ওয়াই স্মল আর হলুদ কুঞ্চিত। তেমনি আরেক ধরনের পুংগ্যামেট ধরো স্মল ওয়াই ক্যাপিটাল আর, এর সাথে যদি স্মল ওয়াই ক্যাপিটাল আর স্ত্রী গ্যামেটের মিলন হয় তাহলে কি রকম দাঁড়াচ্ছে, স্মল ওয়াই ক্যাপিটাল আর সবুজ গোলাকার। আরেকটা ধরো এই লাইনেই দেখো স্মল ওয়াই ক্যাপিটাল আর এই পুংগ্যামেটের সঙ্গে যখন স্মল ওয়াই স্মল আর এই স্ত্রী গ্যামেটের মিলন হচ্ছে তখন তৈরি হচ্ছে স্মল ওয়াই ক্যাপিটাল আর সবুজ গোলাকার। সবশেষে দেখো এই একটা অন্যরকম ভ্যারাইটি স্মল ওয়াই স্মল আর তার সাথে আবার স্মল ওয়াই স্মল আর, তাহলে এই ভ্যারাইটিটা তৈরি হচ্ছে স্মল ওয়াই স্মল আর সবুজ কুঞ্চিত। এবার এই চেকার বোর্ডে থাকা সমস্ত ভ্যারাইটিকে যদি আমরা জিনোটাইপ আর ফিনোটাইপ এই দুটো ভাগে ভাগ করি তাহলে আমরা নতুন করে অন্য অন্য জিনিস দেখতে পাবো। অর্থাৎ জিনোটাইপ এবং ফিনোটাইপ অনুপাত অনুযায়ী আমরা কোন ভ্যারাইটি কতগুলো সংখ্যায় আছে সেটা বুঝতে পারবো। যেমন ধরো প্রথমে আমরা আসি ফিনোটাইপ অনুপাতের দিক দিয়ে। ফিনোটাইপ মানে বাহ্যিক অনুপাতের দিক দিয়ে দেখতে হবে। দেখো বাহ্যিক অনুপাতের দিক দিয়ে প্রথম ভ্যারাইটিটা আছে হলুদ গোলাকার। মনে রাখতে হবে হলুদ যেহেতু প্রকট বৈশিষ্ট্য তাই জন্য যেখানে যেখানে ক্যাপিটাল ওয়াই আছে সেগুলো সব কিন্তু হলুদ এই ভ্যারাইটির আন্ডারে পড়বে। আর গোলাকার এটাও যেহেতু প্রকট বৈশিষ্ট্য তাই যেখানে যেখানে ক্যাপিটাল আর আছে সেইগুলোও কিন্তু এই হলুদ গোলাকার ভ্যারাইটির আন্ডারে পড়বে। এরকম হলুদ গোলাকার ভ্যারাইটি আমরা 9টা পেয়েছি। এই 9টার মধ্যে যদি জিনোটাইপ অনুপাত অনুযায়ী ভাগ করি তাহলে দেখব ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর এরকম আছে একটা, দুটো ক্যাপিটাল ওয়াই একটা ক্যাপিটাল আর একটা স্মল আর এরকম আছে দুটো, একটা ক্যাপিটাল ওয়াই একটা স্মল ওয়াই দুটো ক্যাপিটাল আর এরকম আছে দুটো, একটা ক্যাপিটাল ওয়াই একটা স্মল ওয়াই একটা ক্যাপিটাল আর একটা স্মল আর
এরকম আছে 4টে। এরপরে আবার ফিনোটাইপ অনুপাত দ্বিতীয় ভ্যারাইটিতে আসি, হলুদ কুঞ্চিত। হলুদ কথাটা আছে মানেই বুঝে নিতে হবে যেখানে যেখানে আবার ক্যাপিটাল ওয়াই থাকবে সেগুলো এই ক্ষেত্রে পড়বে। আর কুঞ্চিত যেহেতু এটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, যেখানে যেখানে স্মল আর আছে সেইগুলো এই ভ্যারাইটির আন্ডারে পড়বে। এরকম আমরা পাই 3টে। 3টের মধ্যে জিনোটাইপ অনুযায়ী দেখলে কি পাবো, দুটো ক্যাপিটাল ওয়াই আর দুটো স্মল আর এরকম পাবো একটা ক্যাপিটাল ওয়াই, একটা স্মল ওয়াই আর দুটো স্মল আর এরকম পাবো দুটো। এরপর থার্ড ফিনোটাইপ ভ্যারাইটিতে আসি, সবুজ গোলাকার। সবুজ যেহেতু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তাই জন্য যেখানে যেখানে স্মল ওয়াই থাকবে সেগুলো এই ক্যাটেগরিতে পড়বে, আর গোলাকার যেহেতু প্রকট বৈশিষ্ট্য যেখানে যেখানে ক্যাপিটাল আর আছে সেগুলো এই ভ্যারাইটিতে পড়বে। এরকম জিনিসও আমরা 3টে পাই। এই 3টের মধ্যে আবার যদি জিনোটাইপ অনুপাতে দেখি তাহলে কি দেখব, দুটো স্মল ওয়াই আর দুটো ক্যাপিটাল আর এরকম পাবো একটা, দুটো স্মল ওয়াই একটা ক্যাপিটাল আর একটা স্মল আর এরকম পাবো দুটো। এরপর আবার ফিনোটাইপ অনুপাত অনুযায়ী আসি, লাস্ট ভ্যারাইটি সবুজ কুঞ্চিত। এখানে সবুজ কুঞ্চিত দুটোই প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, তাই জন্য স্মল ওয়াই আর স্মল আর যেখানে থাকবে সেই জিনিসটা এই ক্যাটেগরিতে পড়বে। এরকম আমরা একটাই ভ্যারাইটি পাই। আর জিনোটাইপ অনুযায়ীও একটাই ভ্যারাইটি রইল, এখানে দুটো স্মল ওয়াই আর দুটো স্মল আর এরকম আমরা একটা পাই। তাহলে ফাইনালি জিনোটাইপ অনুপাত হিসেবে আমরা কি কি পেলাম, এইখান থেকে 1:2:2:4:1:2:1:1 আর ফিনোটাইপ অনুপাত অনুযায়ী আমরা কি পেলাম 9:3:3:1। মেন্ডেল যে দ্বিসংকর জনন পরীক্ষা এতক্ষণ ধরে আমরা দেখলাম যে মটর গাছের মধ্যে করলেন, সেই একই পরীক্ষা তিনি কিন্তু গিনিপিগের মধ্যেও করেছিলেন। মনে করে দেখো, মেন্ডেল তার এক সংকর জনন পরীক্ষা যেমন মটর গাছ গিনিপিগ দুক্ষেত্রেই করেছিলেন, তেমনি মেন্ডেল তার দ্বিসংকর জনন পরীক্ষাও মটর গাছ এবং গিনিপিগ দুটো ক্ষেত্রেই করেছিলেন। এবার গিনিপিগের ক্ষেত্রে এই দ্বিসংকর জনন পরীক্ষাটা কিভাবে হয়েছিল সেটা দেখেন। এখানে দেখো, গিনিপিগের দ্বিসংকর জনন পরীক্ষায় তিনি নিয়েছিলেন একটি বিশুদ্ধ কালো কর্কশ লোমযুক্ত গিনিপিগ, যার অ্যালিলিক কনফিগারেশন ছিল ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। মনে রাখতে হবে এটি এখানে প্রকট বৈশিষ্ট্য সম্পন্ন একটি গিনিপিগ এবং এটিকে তিনি পুরুষ ভ্যারাইটি হিসেবে নিয়েছিলেন। তার সাথে তিনি সংকরায়ন ঘটিয়েছিলেন বা ক্রস করিয়েছিলেন একটি বিশুদ্ধ সাদা মসৃণ রোমযুক্ত গিনিপিগের, যার অ্যালিলিক কনফিগারেশন ছিল স্মল বি স্মল বি স্মল আর। মনে রাখতে হবে এটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সম্পন্ন একটি গিনিপিগ এবং এটির তিনি স্ত্রী ভ্যারাইটি নিয়েছিলেন। এই দুজন গিনিপিগকে আমরা বলবো পি জনু। এদের থেকে আমরা যে গ্যামেটগুলো পেলাম সেগুলো কি কি, ক্যাপিটাল বি ক্যাপিটাল আর তার সাথে স্মল বি স্মল আর। এবার এই দুটো গ্যামেটের সংমিশ্রণে F1 অপত্য জনুতে যে সন্তান সৃষ্টি হলো সেটি হলো সংকর কালো অমসৃণ রোমযুক্ত একটি গিনিপিগ, যার অ্যালিলিক কনফিগারেশন দাঁড়ালো ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর। এবার এই সংকর কালো অমসৃণ গিনিপিগ যে পাওয়া গেল তার সঙ্গে আরেকটি সংকর কালো অমসৃণ গিনিপিগের মেন্ডেল সংকরায়ন ঘটালেন। সেই দুই গিনিপিগের মধ্যে একটিকে তিনি পুরুষ হিসেবে এবং অন্যটিকে আবার স্ত্রী হিসেবে চিহ্নিত করলেন। তাদের থেকে যে গ্যামেটগুলো পাওয়া গেল সেগুলো নিচে রয়েছে। কি কি পাওয়া গেছে, ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, ক্যাপিটাল বি স্মল আর,
স্মল বি ক্যাপিটাল আর, স্মল বি স্মল আর। বোঝাতে পেরেছি? এবার এই গ্যামেটগুলো যেমন পুরুষদের থেকেও পাওয়া গেছে, তেমনি এই গ্যামেটগুলো স্ত্রীর থেকেও পাওয়া গেছে। এবার এই সমস্ত গ্যামেটগুলো আমরা একটা চেকার বোর্ডের সাহায্যে সাজিয়ে কতগুলো ভ্যারাইটি F2 জনুতে পাওয়া যেতে পারে সেইগুলো বার করেছি। এবার এতক্ষণ যে চেকার বোর্ডের কথা বলছিলাম, দেখো এখানে সেটা করে দেওয়া আছে। এই দিকে সমস্ত পুংগ্যামেটগুলোকে রাখা হয়েছে আর এই দিকে সমস্ত স্ত্রী গ্যামেটগুলোকে রাখা হয়েছে। এবার একটা একটা করে যদি দেখি তাহলে কি দেখব? দেখো ক্যাপিটাল বি ক্যাপিটাল আর এই একটা পুংগ্যামেটের ভ্যারাইটি নিলাম। যদি এর সাথে এই স্ত্রী গ্যামেট অর্থাৎ ক্যাপিটাল বি ক্যাপিটাল আর মেশে তাহলে কি হবে? ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর কালো কর্কশ রোমযুক্ত গিনিপিগ তৈরি হবে। যদি এই ক্যাপিটাল বি ক্যাপিটাল আর এর সঙ্গে ক্যাপিটাল বি স্মল আর এরম স্ত্রী গ্যামেট যুক্ত হয় তাহলে কি দাঁড়াবে অ্যালিলিক কনফিগারেশন? ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর, সেক্ষেত্রেও কালো কর্কশ রোমযুক্ত গিনিপিগ জন্মাবে। যদি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর এর সঙ্গে স্ত্রী গ্যামেট হিসেবে স্মল বি ক্যাপিটাল আর আসে তখন অ্যালিলিক কনফিগারেশন হবে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর, সেটাও কালো কর্কশ রোমযুক্ত গিনিপিগ হবে। যদি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর এই পুংগ্যামেটের সঙ্গে স্মল বি স্মল আর এই স্ত্রী গ্যামেট মেশে তাহলে অ্যালিলিক কনফিগারেশন হবে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর, কালো কর্কশ রোমযুক্ত গিনিপিগ। এই চারটে ভ্যারাইটি যেভাবে তৈরি হলো সেটা যেরকমভাবে বুঝলে বাকি সবকটা ভ্যারাইটি একইভাবে তৈরি হবে। চেকার বোর্ডের মধ্যে সব কটা ভ্যারাইটি ওভাবেই তৈরি হয়েছে, একটা করে পুংগ্যামেট আর একটা করে স্ত্রী গ্যামেট নিয়ে পুরো চেকার বোর্ডটা তৈরি হয়েছে। এবার আমি কিছু কিছু স্পেসিফিক ভ্যারাইটি তোমাদেরকে আলাদা করে বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরো এই লাইনে দেখো ক্যাপিটাল বি স্মল আর এই পুংগ্যামেটের সঙ্গে যদি ক্যাপিটাল বি স্মল আর এই স্ত্রী গ্যামেট মেশে তাহলে তৈরি হবে ক্যাপিটাল বি স্মল আর, কালো কিন্তু মসৃণ রোমযুক্ত গিনিপিগ। তেমনি ভাবে যদি ক্যাপিটাল বি স্মল আর এরকম পুংগ্যামেটের সঙ্গে স্মল বি স্মল আর এই পুংগ্যামেট মেশে তাহলে তৈরি হবে ক্যাপিটাল বি স্মল আর, কালো মসৃণ রোমযুক্ত গিনিপিগ। এবার দেখো স্মল বি ক্যাপিটাল আর এরকম পুংগ্যামেটের সঙ্গে যদি স্মল বি ক্যাপিটাল আর এরকম স্ত্রী গ্যামেটের মিলন ঘটে তাহলে তৈরি হবে স্মল বি ক্যাপিটাল আর এরকম একটি সাদা কর্কশ লোমযুক্ত গিনিপিগ। তেমনি ভাবে যদি স্মল বি ক্যাপিটাল আর এর সঙ্গে স্মল বি স্মল আর এরকম স্ত্রী গ্যামেটের মিলন ঘটে তাহলে তৈরি হবে স্মল বি ক্যাপিটাল আর সাদা কর্কশ লোমযুক্ত গিনিপিগ। সবশেষে যদি স্মল বি স্মল আর এরকম পুংগ্যামেটের সঙ্গে আবার আরেকবার স্মল বি স্মল আর এরকম স্ত্রী গ্যামেটের মিলন ঘটে তাহলে তৈরি হবে স্মল বি স্মল আর সাদা মসৃণ লোমযুক্ত একটি গিনিপিগ। পুরো চেকার বোর্ডে আমরা এতগুলো ভ্যারাইটি যে দেখলাম সেগুলোকে এবার সময় এসেছে জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত অনুযায়ী ভাগ করে বা আলাদা করে দেখার। প্রথমেই আগে বলেছি যে ফিনোটাইপ অনুপাত মানে বারবার মনে রাখবে যে বাহ্যিক বৈশিষ্ট্যের অনুপাত। এখানে দেখো প্রথম ভ্যারাইটিটা আছে কালো কর্কশ, যেহেতু এটা দুটোই প্রকট বৈশিষ্ট্য তাই জন্য যেখানে যেখানে ক্যাপিটাল বি থাকবে সেগুলো সবকটাই এই ভ্যারাইটির আন্ডারে পড়বে এবং যেখানে যেখানে ক্যাপিটাল আর থাকবে সেগুলো সবকটা এই ভ্যারাইটির আন্ডারে পড়বে। এরকম ফিনোটাইপ আমরা পেয়েছি
আবার আগের মতো 9টা। এবার যদি জিনোটাইপ অনুযায়ী তুলনা করে দেখি তাহলে কি দেখব, ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর এরকম ভ্যারাইটি পেয়েছি একটা, ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর এরকম পেয়েছি দুটো, ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর এরকম পেয়েছি দুটো, ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর এরকম পেয়েছি চারটে। নেক্সট ফিনোটাইপ ভ্যারাইটিতে আসি, রয়েছে কালো মসৃণ। কালো যেহেতু প্রকট বৈশিষ্ট্য তাই যেখানে যেখানে ক্যাপিটাল বি থাকবে সেগুলো এই ভ্যারাইটির আন্ডারে আসবে, আর মসৃণ এটা যেহেতু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তাই যেখানে যেখানে স্মল আর আছে সেগুলো এই ভ্যারাইটিতে আসবে। এরকম জিনিস আমরা পেয়েছি তিনটের মধ্যে এবার যদি আমরা জিনোটাইপ অনুপাত অনুযায়ী দেখি তাহলে কি দেখব, ক্যাপিটাল বি স্মল আর এরকম পেয়েছি একটা, ক্যাপিটাল বি স্মল আর এরকম পেয়েছি দুটো। থার্ড ফিনোটাইপ ভ্যারাইটিতে যাই, সেটা রয়েছে সাদা কর্কশ। এখানে সাদা হচ্ছে প্রচ্ছন্ন তাই যেখানে যেখানে স্মল বি আছে সেইগুলো এই ভ্যারাইটির আন্ডারে আসবে, কর্কশ যেটা আছে সেইটা হচ্ছে প্রকট তাই যেখানে যেখানে ক্যাপিটাল আর আছে সেগুলো এই ভ্যারাইটির আন্ডারে আসবে। এরকমও আমরা পেয়েছি তিনটে। জিনোটাইপ অনুপাত অনুযায়ী দেখলে কি পাবো, স্মল বি ক্যাপিটাল আর এরকম পেয়েছি একটা, স্মল বি ক্যাপিটাল আর স্মল আর এরকম পেয়েছি দুটো। ফোর্থ অ্যান্ড লাস্ট ফিনোটাইপ ভ্যারাইটি হচ্ছে সাদা মসৃণ, যেখানে দুটোই প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তাই এরকম আমরা একটাই সংখ্যায় পেয়েছি, স্মল বি স্মল আর। জিনোটাইপ অনুযায়ী এই ভ্যারাইটিটা একটাই পেয়েছি, অর্থাৎ ফিনোটাইপ অনুপাত অনুযায়ী দাঁড়ালো 9:3:3:1 আর জিনোটাইপ অনুপাত অনুযায়ী দাঁড়ালো 1:2:2:4:1:2:1:2:1। মটর গাছ আর গিনিপিগ এই দুটোর ওপর মেন্ডেল দ্বিসংকর জনন পরীক্ষা করে আবার কিছু নতুন জিনিসপত্র দেখতে পেলেন। কি কি? বৈশিষ্ট্যগুলি অপত্য জনুতে সঞ্চারিত হয়েছে এবং বৈশিষ্ট্যগুলি স্বাধীনভাবে সকল সমন্বয়ে সঞ্চারিত হয়েছে। যেমন দেখো এখানে আমরা জানি হলুদ গোলাকার এটা একটা প্রকট বৈশিষ্ট্য ছিল, আর সবুজ কুঞ্চিত এটা একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ছিল, কিন্তু আমরা কি দেখলাম, হলুদ গোলাকার যেমন পেয়েছি তেমনি হলুদ কুঞ্চিতও পেয়েছি, সবুজ কুঞ্চিত যেমন পেয়েছি তেমনি সবুজ গোলাকারও পেয়েছি। তাহলে কি বুঝলাম, সকল বৈশিষ্ট্যের সঙ্গে সকল সমন্বয় স্বাধীনভাবে সঞ্চরণ করতে পেরেছে। এই সিদ্ধান্ত থেকে মেন্ডেল বংশগতির দ্বিতীয় সূত্র আবিষ্কার করেন, যার নাম তিনি দিয়েছিলেন স্বাধীন সঞ্চারণ সূত্র, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। এই সূত্রে কি লেখা আছে, কোন জীবের দুই বা ততোধিক যুগ্ম বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি জনিত্রী জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হয়, ঠিক কথা, কিন্তু গ্যামেট গঠনকালে এরা পরস্পর পৃথক হয়ে যায়। এই অংশ পর্যন্ত আমরা পৃথক ভবন সূত্রতেই পড়েছি। এছাড়াও প্রত্যেকটি বৈশিষ্ট্য স্বাধীনভাবে যে কোনো বিপরীত বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হতে পারে। যেমন কিনা আমরা কি দেখেছি যে মটর গাছের ক্ষেত্রে হলুদ রঙের সাথে কুঞ্চিত বীজও যেমন আছে, গোলাকার বীজও তেমন আছে, তেমনিভাবে আমরা এটাও দেখেছি যে সবুজ রঙের সাথেও কিন্তু গোলাকার বীজ যেমনভাবে আছে তেমনি কুঞ্চিত বীজও আছে। এই রকম জিনিসটা আমরা যদি গিনিপিগের ক্ষেত্রে দেখি তাহলে আমরা একই জিনিস দেখতে পাবো। যেমন গিনিপিগের পরীক্ষাতেও আমরা দেখেছি সাদা গিনিপিগের কিন্তু মসৃণ লোম বিশিষ্ট ভ্যারাইটিও রয়েছে, তেমনি কর্কশ লোম বিশিষ্ট ভ্যারাইটিও রয়েছে। তেমনিভাবে কালো রঙের গিনিপিগের ক্ষেত্রেও কিন্তু মসৃণ লোম বিশিষ্ট ভ্যারাইটি যেমন রয়েছে তেমনি কর্কশ লোম বিশিষ্ট ভ্যারাইটিও রয়েছে। ব্যাকক্রস,
সংজ্ঞা হিসেবে কি আছে দেখো, অপত্য বংশীয় কোনো জীবের সঙ্গে জনিত্রী জনুর কোনো জীবের সংকরায়নের পদ্ধতিকে ব্যাকক্রস বলে। দেখো এইখানে একটা ক্রস দেখানো আছে, লম্বা মটর গাছ তার সঙ্গে খর্ব মটর গাছের ক্রস, এর ফলে তৈরি হয়েছে শঙ্কর লম্বা মটর গাছ। এইটা তাহলে অর্থাৎ এই যে শঙ্কর লম্বা মটর গাছ তাহলে কি হলো, অপত্য বংশীয় জীব। এর সাথে কি বলেছে, জনিত্রী জনুর কোনো জীবের সংকরায়ন, অর্থাৎ এই শঙ্কর লম্বা মটর গাছ যেটা হলো, যার অ্যালিলিক কনফিগারেশন ক্যাপিটাল টি স্মল টি, এই যে যাকে আমরা F1 জনু বলছি, সেই F1 জনুর সাথে কোনো একটা জনিত্রী জনুর ক্রসকে বলা হয় ব্যাকক্রস। অর্থাৎ F1 জনু সঙ্গে যদি পি জনুর কোনো একজনের ক্রস করা হয় তাহলেই তাকে ব্যাকক্রস বলা হয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, যেহেতু F1 জনুতে ক্যাপিটাল টি স্মল টি রয়েছে, তাহলে তার সাথে যদি ক্যাপিটাল টি পি জনুর একজনের ক্রস করানো হয় সেটাও একটা ব্যাকক্রস। আবার এই ক্যাপিটাল টি স্মল টির সঙ্গে যদি পি জনুর স্মল টিকে ক্রস করানো হয় তাহলে সেটাও এক ধরনের ব্যাকক্রস। এবার আমরা পড়ব টেস্ট ক্রস। টেস্ট ক্রস কাকে বলে? কোনো জীবের জিনোটাইপ নির্ণয়ের জন্য ওই জীবের সঙ্গে হোমোজাইগাস প্রচ্ছন্ন জিনোটাইপ যুক্ত জীবের ক্রস ঘটানোর পদ্ধতিকে বলা হয় টেস্ট ক্রস। ধরো এই যে বিশুদ্ধ লম্বা মটর গাছের সাথে বিশুদ্ধ খর্ব মটর গাছের সংকরায়ন বা ক্রস করার জন্য শঙ্কর লম্বা মটর গাছ সৃষ্টি হয়েছে F1 জনুতে, অথচ এই শঙ্কর লম্বা মটর গাছের জিনোটাইপ আমরা জানি না। এক্ষেত্রে আমরা যদি এই শঙ্কর লম্বা মটর গাছের সঙ্গে বিশুদ্ধ খর্ব মটর গাছের অর্থাৎ জনিত্রী জনুর যে হোমোজাইগাস প্রচ্ছন্ন জিনোটাইপ যুক্ত যে জীব তার ক্রস ঘটাই এবং সেখানে যদি ফিনোটাইপ অনুপাত হিসেবে 1:1 আসে, তাহলে আমরা বলতে পারবো যে এই শঙ্কর লম্বা মটর গাছটির জিনোটাইপ হবে ক্যাপিটাল টি স্মল টি, অর্থাৎ এটি একটি হেটেরোজাইগাস জিনোটাইপ যুক্ত উদ্ভিদ হবে। এখানে সেই জিনিসটা দেখানো হয়েছে, দেখো F1 জনুর এই শঙ্কর লম্বা গাছটিকে জনিত্রী জনুর খর্ব উদ্ভিদের সাথে ক্রস করানো হয়েছে এবং তার ফলে ফিনোটাইপ অনুপাত হিসেবে 1:1 আমরা পেয়েছি। একটি শঙ্কর লম্বা উদ্ভিদ এবং একটি বিশুদ্ধ খর্ব উদ্ভিদ পেয়েছি। অর্থাৎ এই ক্রস থেকে এবং এই রেজাল্ট থেকে আমরা বলতে পারি যে F1 জনুতে যে শঙ্কর লম্বা উদ্ভিদটি তৈরি হয়েছে সেটি হেটেরোজাইগাস জিনোটাইপ যুক্ত ক্যাপিটাল টি এবং স্মল টি অ্যালিলিক কনফিগারেশন যুক্ত একটি উদ্ভিদ। এতক্ষণ আমরা বিজ্ঞানী মেন্ডেলের পরীক্ষাগুলো সম্পর্কে জেনেছি এবং সেই পরীক্ষা থেকে উনি কি কি সূত্র আবিষ্কার করেছিলেন সেগুলো জেনেছি। কিন্তু ওনার এই সূত্র বা পরীক্ষার কিছু বিচ্যুতিও রয়েছে, মানে কিছু ব্যতিক্রমও রয়েছে। সেইটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী কোরেন্স। উনি কি করেছিলেন? দেখো, বেশিরভাগ উদ্ভিদ ও প্রাণীতে বিপরীতধর্মী বৈশিষ্ট্যের মধ্যে প্রকট জিনের বহিঃপ্রকাশ ঘটলেও বিশেষ কিছু কিছু ক্ষেত্রে উদ্ভিদে প্রকটতা প্রকাশ পায় না। তখন প্রকটতার এই অসম্পূর্ণ প্রকাশকে বলা হয় অসম্পূর্ণ প্রকটতা, যা মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম। এই জিনিসটাই আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী কোরেন্স। এখানে বলে রাখি, সাধারণভাবে পেরেন্টাল জনুর মধ্যে যে পুরুষ ফুল আর স্ত্রী ফুল রয়েছে তাদের মধ্যে ইতর পরাগযোগ ঘটালে F1 জনুতে যে সন্তান উৎপন্ন হয় তাতে সাধারণভাবে প্রকট বৈশিষ্ট্যই দেখতে পাওয়া যায়। এতদিন মেন্ডেলের পরীক্ষায় আমরা সেটাই দেখে এসেছি। কিন্তু বিজ্ঞানী কোরেন্স যখন সন্ধ্যা মালতী ফুলটার মধ্যে এই একই এক্সপেরিমেন্ট করে দেখলেন, উনি কি দেখতে পেলেন? দেখতে পেলেন যে প্রকট বৈশিষ্ট্য যেটা সেটা কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে না। এখানে প্রকট আর প্রচ্ছন্ন দুটো বৈশিষ্ট্যের একটি মিশ্রণ, বা বলা যেতে পারে কিছুটা প্রকট এবং কিছুটা প্রচ্ছন্ন, এই রকম একটা মিশ্র ফিনোটাইপ যুক্ত বৈশিষ্ট্য F1 জনুতে প্রকাশ পাচ্ছে। এই জন্য উনি এটাকে বললেন যে প্রকট বৈশিষ্ট্যের যেহেতু অসম্পূর্ণ প্রকাশ ঘটছে তাই জন্য এটাকে বলা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। এবার এইটা দেখে নিই। দেখো, সন্ধ্যামালতী ফুল
এই যে রয়েছে, দেখো সন্ধ্যা মালতী লাল ফুল রয়েছে একটা আর সাদা ফুল রয়েছে একটা, যাদেরকে আমরা প্যারেন্টাল জনু হিসেবে বলছি। এবার এই লাল আর সাদা ফুলের মধ্যে যখন ক্রস করানো হচ্ছে তখন F1 জনুতে দেখো গোলাপি ফুল তৈরি হচ্ছে। এখানে বলে রাখি লালটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য আর সাদাটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। কিন্তু F1 জনুতে যে বৈশিষ্ট্যটা বা যে রংটা দেখতে পেলাম সেটা দেখো লালও নয় সাদাও নয়, সেটা কি লাল আর সাদার সংমিশ্রণে তৈরি হওয়া গোলাপি রং। এবার বুঝতে পারছো যে অসম্পূর্ণ প্রকটতা কিভাবে হচ্ছে, কারণ এই লাল রংটা পুরোপুরি প্রকাশ পাচ্ছে না। এই জিনিসটা এখানে আমরা অ্যালিলিক কনফিগারেশন দিয়ে আরেকবার দেখছি। দেখো বিশুদ্ধ লাল ক্যাপিটাল আর, বিশুদ্ধ সাদা স্মল w, সেখান থেকে আমরা গ্যামেট হিসেবে কি পেলাম ক্যাপিটাল আর এবং স্মল w। তারপর F1 জনুতে কি তৈরি হলো ক্যাপিটাল আর স্মল w, সংকরই তৈরি হলো কিন্তু রংটা কিন্তু হলো গোলাপি। যেখানে অন্যান্য ক্ষেত্রে আমরা দেখেছি সাধারণভাবে প্রকট বৈশিষ্ট্যের রংটাই দেখতে পাওয়া যায়। এবার দেখব F2 জনুতে কি হচ্ছে। এতক্ষণ কি দেখেছি F2 জনুতে যে উদ্ভিদগুলো আমরা পাই সেগুলো কিভাবে পাই, F1 জনুতে যে উদ্ভিদ রয়েছে তাদের মধ্যে স্বপরাগযোগ ঘটিয়ে, এক্ষেত্রেও তাই করা হয়েছে। F1 জনুতে আমরা গোলাপি উদ্ভিদ পেয়েছিলাম, আরেকটা গোলাপি উদ্ভিদের সাথে সংকরায়ন ঘটানো হয়েছে। তাতে F2 জনুতে আমরা যে উদ্ভিদগুলো পেলাম সেই উদ্ভিদের ফুলগুলোর রং প্রথমে দেখি। এ দেখো লাল, গোলাপি, সাদা। এবার চেকার বোর্ডের সাহায্যে গোটা জিনিসটা যদি দেখি, এই দিকে পুরুষ ফুলের অ্যালিলগুলো, এই দিকে স্ত্রী ফুলের অ্যালিলগুলো সাজানো হয়েছে। এরপর চেকার বোর্ডে মিলিয়ে দেখি ক্যাপিটাল আর লাল ফুল, ক্যাপিটাল আর স্মল w গোলাপি ফুল, স্মল w ক্যাপিটাল আর গোলাপি ফুল, স্মল w সাদা ফুল। এখানে কি দেখতে পাচ্ছি, যখন ক্যাপিটাল আর রয়েছে অর্থাৎ প্রকট বৈশিষ্ট্য লাল প্রকাশ পাচ্ছে, যখন স্মল w রয়েছে তখন প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সাদা প্রকাশ পাচ্ছে। কিন্তু যখন সংকর অ্যালিলগুলো থাকছে, এই যে সংকর জীবের ক্ষেত্রে অর্থাৎ ক্যাপিটাল আর স্মল w বা এখানেও ক্যাপিটাল আর স্মল w, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গোলাপি রং প্রকাশ পাচ্ছে। গোলাপি রং দেখো এক্ষেত্রেই তোমরা বুঝতে পারবে অসম্পূর্ণ প্রকটতাটা কি করে আসছে। যদি লাল রংটাই প্রকাশ পেত, মানে জেনারেলি এতক্ষণ পর্যন্ত যেটা দেখে এসেছি যে সংকর জীবগুলোর ক্ষেত্রে সাধারণভাবে প্রকট বৈশিষ্ট্যটাই মুখ্য হয়ে দেখতে পাওয়া যায়, তখন আমরা সম্পূর্ণ প্রকটতা বলতাম। কিন্তু এখানে লাল রংটা ভালোভাবে প্রকাশ পায়নি, লাল এবং সাদার একটা মিশ্র ফেনোটাইপিক বৈশিষ্ট্য এখানে প্রকাশ পেয়েছে, যেটা হচ্ছে গোলাপি। তাই জন্য আমরা এটাকে বলছি অসম্পূর্ণ প্রকটতা। এখান থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি, দেখো F2 জনুতে প্রাপ্ত উদ্ভিদের ফিনোটাইপিক অনুপাত কি দাঁড়াচ্ছে, লাল ফুল একটা, গোলাপি ফুল দুটো, সাদা ফুল একটা। তাহলে অনুপাত দাঁড়াচ্ছে 1:2:1। তেমনি ভাবে F2 জনুতে প্রাপ্ত উদ্ভিদের জিনোটাইপিক অনুপাত যদি দেখি তাহলে কি দাঁড়াচ্ছে, 1 ক্যাপিটাল আর 2 ক্যাপিটাল আর স্মল w, 1 স্মল w। তাহলে এখানেও অনুপাতটা দাঁড়াচ্ছে 1:2:1। তাহলে কি দেখলাম, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপিক এবং জিনোটাইপিক অনুপাত সর্বদা সমান হয়। এতক্ষণ আমরা উদ্ভিদ আর প্রাণীর মধ্যে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করতে দেখেছি বিজ্ঞানীদের। এবার আমরা জানবো মানুষের লিঙ্গ নির্ধারণটা কি করে হয়। প্রথমে জানতে হবে এই যে সেক্স ডিটারমিনেশন বা লিঙ্গ নির্ধারণ পদ্ধতি ব্যাপারটা কি। দেখো প্রাণী যখন ভ্রূণ দশায় থাকে সেই সময় সেটি পুরুষ হবে না স্ত্রী হবে সেইটা যে পদ্ধতিতে নির্ধারণ করা যায় তাকেই বলা হয় লিঙ্গ নির্ধারণ পদ্ধতি।
মানুষের দেহে ক্রোমোজোম সংখ্যা মোট 23 জোড়া বা 46টি। এই 23 জোড়া বা 46টি ক্রোমোজোমের মধ্যে 22 জোড়া বা 44টি ক্রোমোজোমকে আমরা বলবো অটোজোম। এই যে এখানে আছে। এরপর আর যে এক জোড়া অর্থাৎ দুটি ক্রোমোজোম পড়ে রইল তাকে আমরা বলবো সেক্স ক্রোমোজোম বা যৌন ক্রোমোজোম। এই যে অটোজোমগুলো রয়েছে এরা আসলে দৈহিক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটাতে সাহায্য করে, আর যে সেক্স ক্রোমোজোম বা যৌন ক্রোমোজোমগুলো রয়েছে তারা লিঙ্গ নির্ধারণে মুখ্য ভূমিকা পালন করে। মানুষের দেহে দু ধরনের সেক্স ক্রোমোজোম দেখা যায়, একটা হচ্ছে XX আর একটা হচ্ছে XY। এরপর বলি লিঙ্গ নির্ধারণ পদ্ধতি, সেক্স ডিটারমিনেশন প্রসেস। মানুষের লিঙ্গ নির্ধারণ যৌন ক্রোমোজোম পদ্ধতিতে হয়ে থাকে। এই পদ্ধতির অপর নাম XXXY লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। কেন এরকম নাম হলো? কারণ আগেই বলেছি মানুষের দেহে যৌন ক্রোমোজোম দু ধরনের থাকে, XX আর XY। যেহেতু দু ধরনের ক্রোমোজোমই লিঙ্গ নির্ধারণে কাজে লাগে সেই কারণে আমরা এই পদ্ধতির এরকম নামকরণ করেছি। এই পদ্ধতিতে কি দেখতে পাওয়া যায়? মহিলাদের শরীরে দুটি বা এক জোড়া যৌন ক্রোমোজোম থাকে XX। তাহলে মহিলাদের দেহকোষে 22 জোড়া অটোজোম এবং এক জোড়া একই প্রকৃতির সেক্স ক্রোমোজোম। সব মিলিয়ে মহিলাদের ক্ষেত্রে ফাইনাল ক্রোমোজোম কি দাঁড়াচ্ছে? 44A অর্থাৎ অটোজোম প্লাস XX। এবার যদি পুরুষদের শরীরে দেখি কি দেখব? পুরুষদের শরীরে দুটি বা এক জোড়া যৌন ক্রোমোজোম হিসেবে কি থাকে? XY। তাহলে পুরুষদের দেহকোষে 22 জোড়া অটোজোম ও এক জোড়া ভিন্ন প্রকৃতির সেক্স ক্রোমোজোম থাকে। তাহলে পুরুষদের শরীরে ফাইনাল ক্রোমোজোম সংখ্যা কি দাঁড়াচ্ছে? 44A প্লাস XY। তাহলে কি দেখতে পাচ্ছি? পুরুষদের ক্ষেত্রে আমরা দু ধরনের গ্যামেটের উৎপত্তি দেখতে পাচ্ছি। তাই জন্য এই পদ্ধতিকে অর্থাৎ লিঙ্গ নির্ধারণের পদ্ধতির আরেকটা নামকরণ করা হয়েছে, সেটাকে বলা হয় হেটেরোগ্যামেটিক মেল পদ্ধতি। এখানে মানুষের সেক্স ক্রোমোজোমের মধ্যে দেখো X ক্রোমোজোমকেও দেখানো হয়েছে, সাথে Y ক্রোমোজোমকেও দেখানো হয়েছে। এবার বলবো লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা। পুত্র ও কন্যা সন্তান সৃষ্টি হওয়ার পিছনে পিতার ভূমিকাই প্রধান, কারণ পিতার সেক্স ক্রোমোজোম X ও Y প্রকারের, কিন্তু মাতার সেক্স ক্রোমোজোম XX প্রকারের। তাই এক্ষেত্রে মাতার ভূমিকার চাইতে পিতার ভূমিকাই অধিক। কি করে হচ্ছে? এ দেখো, মাতার ক্ষেত্রে যেহেতু XX ক্রোমোজোম রয়েছে তাই জন্য যে দুটো গ্যামেট আমরা পাচ্ছি তারা কি X এবং X। পিতার ক্ষেত্রে যেহেতু XY ক্রোমোজোম পাওয়া যাচ্ছে তাই জন্য আমরা যদি পিতার গ্যামেটগুলোকে দেখি তাহলে কি দেখব? X একটা আর Y একটা। তাহলে কি হবে? যখন এই মাতার X ক্রোমোজোমের সঙ্গে পিতারও X ক্রোমোজোম এসে মিলছে তখন কি হচ্ছে? XX অর্থাৎ কন্যা সন্তান। আবার যখন এই মাতার X ক্রোমোজোমের সঙ্গে পিতার Y ক্রোমোজোম এসে মিলছে তখন কি দাঁড়াচ্ছে? XY অর্থাৎ পুত্র সন্তান। তাহলে কি দাঁড়ালো? ফাইনালি এটাই দাঁড়ালো যে লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে পিতার ভূমিকাই সবথেকে বেশি।